আমন্ত্রণ TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। দর্শক, আপনারা যা দেখছিলেন একটা সুখবর দিয়ে শুরু করতে চাই। সেটা হলো অনলাইন গ্রোসারি প্রোডাক্টের দাম 0.1% কমেছে। এটা 2020 সালের তুলনায় কমার একটা ঘটনা এবং এটি বের করেছে ডিজিটাল প্রাইস ইন্ডেক্স। তারা বলছে 2020 সালে প্যান্ডেমিকের আগে যে দাম ছিল সেই তুলনায় 0.1% কমেছে অনলাইন গ্রোসারির দাম। অর্থাৎ অনলাইনে যেসব গ্রোসারি কেনা হয় শুধুমাত্র সেখানে কিন্তু এটি কমেছে। আপনি স্টোরে গিয়ে কিনছেন, সেখানে কিন্তু কমেনি। অনলাইনে অ্যাপস কিংবা ওয়েবসাইট ব্যবহার করে যখন আপনি কিনছেন, সেটি এই কমার মধ্যে হিসেবের মধ্যে এসেছে এবং এটিকে নির্বাচনের একটা ফলাফল হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের ফলাফল হিসেবে দেখা হচ্ছে এই কারণে যে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার তারা বলছে 20% মানুষ দেশের অনলাইনে গ্রোসারি কিনে থাকেন। তাই নিঃসন্দেহে ভোক্তাদের উপরে এটি একটা প্রভাব পড়ছে এবং একই সাথে তারা বলছিল যে প্যান্ডেমিকের পর গ্রোসারি প্রোডাক্টগুলোতে 13.5% দাম বেড়েছিল, সেখানে একটু কমছে, খুব বেশি কমেছে 0.1%। সেটি অনেক বেশি তা নয়, কিন্তু এক ধরনের ইতিবাচক প্রভাব। এবং এই খবরটি দিয়ে আমরা শুরু করছি নির্বাচনের পরবর্তী সময়ে দেশের রাজনীতি অর্থনীতিতে কি ধরনের প্রভাবগুলো পড়ছে এবং নীতি প্রণয়নে ডোনাল্ড ট্রাম্প আসলে কেমন হবেন, তিনি তার যে সহযোগীদেরকে বেছে নিচ্ছেন তারা কেমন এবং তারা আসলে ট্রাম্পের নীতিটাকে কতটা কার্যকর করবে, কতটা ট্রাম্পকে সঠিক পথ দেখাতে পারবে, সেসব বিষয় নিয়ে আলোচনা করব। কারণ ট্রাম্প আসলে এই এক মাসে প্রায় 4000 নিয়োগ দেবেন। তিনি এর মধ্যেই চিফ অফ স্টাফ, পাওয়ার টিজার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, জাতিসংঘের রাষ্ট্রদূত, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির হেড, ইসরায়েলের রাষ্ট্রদূত আজকে নিয়োগ দিয়েছেন, সিআইএর হেড, মধ্যপ্রাচ্য বিষয়ক দূত, হোয়াইট হাউস কাউন্সিল অনেককে নিয়োগ দিয়েছেন। কিন্তু সামনে আরো অনেক পদ বাকি, এখনো চূড়ান্ত করা হয়েছে সেক্রেটারি অফ স্টেট পদে মার্কো রুবিওর কথাও শোনা যাচ্ছে। অর্থাৎ তারা কেমন হবেন সেসব বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর মুস্তফা সরোয়ার এবং যোগ দিচ্ছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। যেটি দিয়ে শুরু করতে চাই সেটা হলো ট্রাম্প অলমোস্ট মানুষের কাছে চেনা। ট্রাম্প মানুষটা কেমন, তিনি নিজেকে নিয়ে কি ধরনের কথা বলেন, কি ধরনের ভাবেন এবং কিভাবে তিনি দেশ পরিচালনা করতে চান। ভোটারদের একক রায় তিনি পেয়েছেন, অর্থাৎ তার ব্যাপারে দেশের ভোটাররা আগামী 4 বছরের জন্য তার হাতে দেশের দায়িত্ব তুলে দিয়েছেন। কিন্তু তিনি প্রথম দিনই বেশ কিছু কাজ করবেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন। সেসব নিয়ে অনেকের বিশ্লেষণ রয়েছে, অনেকে ভাবছেন যে আসলে প্রথম দিন তিনি কি তোলপাড় ঘটিয়ে না ফেলেন। যাই হোক, আমরা এইসব বিষয়ে গুরুত্ব পাবে আসলে তার টিমটা কেমন হচ্ছে, তিনি যাদেরকে তার টিমে নিচ্ছেন, প্রায় যে 4000 মানুষের কথা বলছি, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে এর মধ্যেই মনোনয়ন দিতে শুরু করেছেন। আজকে সবশেষ ইসরায়েলের রাষ্ট্রদূত তিনি নিয়োগ দিয়েছেন এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূতও তিনি আজকে নিয়োগ দিয়েছেন। অর্থাৎ যেটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মুসলিম কমিউনিটি যারা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ যে এই যাদেরকে তিনি মধ্যপ্রাচ্য বিষয়ক কিংবা ইসরায়েলের রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছেন তারা আসলে মধ্যপ্রাচ্য শান্তিতে কি ভূমিকা রাখবেন সেটি নিয়ে আমরা পরে আলোচনা করব। ওভারঅল দেশের ক্ষেত্রে তারা কি ধরনের আলোচনা করবেন। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে বলতে চাই, কেমন হলো আপনার বিশ্লেষণ যে ট্রাম্পের যে দলটা ট্রাম্প বেছে নিচ্ছেন, যাদেরকে এর মধ্যে নিয়েছেন, কেমন হচ্ছে সেই দলটা? যে টিমটা উনি বাছাই করে নিচ্ছেন, সেই টিমে কিন্তু প্রায় আমি বলবো বেশিরভাগ, খুবই বেশিরভাগ হলো যথেষ্ট এফিশিয়েন্ট, অভিজ্ঞ এবং খুবই স্মার্ট। এদিক থেকে আমি বলবো যে এবারের তার যে চয়েস, সেটা মনে হয় গেলবার যখন উনি প্রথম ফার্স্ট টার্মে ছিলেন তার চেয়ে অনেকটা বেশি সুচিন্তিত এবং মোটামুটি খুবই এফিশিয়েন্ট লোক। তবে ওভারঅল আরেকটা ব্যাপার আছে, এরা সবাই তার ভীষণ লয়াল। এই কম্পোনেন্টটাও এই চয়েসের ভিতরে উনি রেখেছেন। তার খুবই লয়াল, আবার ভালোই তার এফিশিয়েন্ট। এবং আমার মনে হচ্ছে যেন যে এইবারে টিম যে উনি করেছেন, এর মাধ্যমে ওনার যে প্ল্যানগুলো, সেই প্ল্যানগুলো আমার মনে হয় ইমপ্লিমেন্টেশনের পথ কিছুটা সুরাহা হলো। অবশ্য আমাদের কংগ্রেস এবং সেনেটের ব্যাপারও আছে, কিন্তু সেগুলোও কিন্তু হি হ্যাজ ডিসাইসিভ ভিক্টরি ইনটু দোজ।
এই কারণে আমার মনে হয় যে এবারে তার টিম এবং তার প্ল্যান এ দুটো যেন একটার সঙ্গে আর একটা মিলে গেছে। কিন্তু এই ক্ষেত্রে তো একটা প্রশ্ন চলে আসে, সেটা হলো যখন সবাই একই মতের একই পথের হয় এবং একই সাথে যখন সেনেট এবং হাউসের মেজরিটি থাকে, তখন তো অ্যাবসোলিউট পাওয়ার অ্যাবসোলিউট কারাপশনের যে একটা বিষয় চলে আসে, সেরকম কোনো আশঙ্কা কি তৈরি হয় কিনা আপনার কাছে? না, অ্যাবসলিউট পাওয়ার তো বটেই, সেটা তো আপনি লক্ষ্য করে দেখেন যে অলরেডি তিনি সেনেটকে বলেছেন যে সেনেট কনফার্মেশনকে বাইপাস করার জন্য অলরেডি। তার অর্থ যে সেনেটে যে ডিবেট হয় কিংবা ভোটাভুটি হয়, উনি ওটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে চাচ্ছেন। তার অর্থ যে এটা দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের ইতিহাসে চলে আসছে যে অ্যাপয়েন্টমেন্ট গুলো যে পদ্ধতিতে হয়, হ্যাঁ, সেই পদ্ধতি উনি চাচ্ছেন না। উনি চাচ্ছেন ওনার যেটা অপিনিয়ন। তার মানে এর মধ্যে একটু মানে স্বৈরতান্ত্রিক মানে টেন্ডেন্সি, যেটা আমি আগেও বলেছি এবং আমার আর্টিকেলেও লিখেছি, সেটার বহিঃপ্রকাশ ঘটেছে একদম ক্লিয়ার কাট। এই যে উনি বাইপাস করতে চাচ্ছেন, কাজেই মানে মানে দেখা যাক, মানে ওনার খুবই মানে মানে লয়াল লোকদেরকে নিয়েছেন, ওনার মেইন আইডিয়াস গুলোকে এরা ইমপ্লিমেন্ট করবে, এবং এরা মানে আমি যেটা দেখছি যে ইমপ্লিমেন্টেশনে খুব দক্ষতার ব্যাপার ঘটবে আর কি, সেটা আমরা কিন্তু ক্লিয়ার দেখছি। অর্থাৎ তিনি যেটি করতে চান সেটি খুব দক্ষতার সঙ্গে খুবই চমৎকার ভাবে তিনি করে নিতে পারবেন এই মানুষগুলোকে দিয়ে, এটি আপনার বিশ্লেষণ। শেখ আল মামুন, আপনার কাছে জানতে চাই, যাদেরকে নেওয়া হলো তারা দক্ষতার বিষয়টি প্রফেসর ডক্টর মুস্তফা স্যার বিশ্লেষণ করেছেন, তারা তাদের বাকি বিষয়গুলো আপনার কাছে একটু শুনতে চাই যে কেমন হবে এই দলটা। Well, look, ডক্টর মুস্তফা স্যার খুব ভালোই বলছে, বাট এবার ট্রাম্প যেহেতু সেকেন্ড টাইম এবং তার যত কিছু মনের ইচ্ছা পূরণ করার ছিল সবগুলো সে পূরণ করবে, এবং সে প্রথমেই বলে নিয়েছে যে দে হ্যাভ টু টেক দ্য লয়ালিটি ওথ বলা হয়, যেটা তাকে নিতে হবে যেই সে জয়েন করুক। আমরা জানি প্রিভিয়াসলি তার চিফ অফ স্টাফ থেকে শুরু করে অনেকেই কিন্তু ধরেন অ্যাটর্নি জেনারেল বা তার ডিফেন্স সেক্রেটারি, at some point he had a clash with almost everybody, a lot of people. And so এই বছর যাতে তার 4 years খুবই স্মুথলি যায়, 4 years না, ধরেন ফার্স্ট 2 years হোপফুলি বাই মিড টার্ম ইলেকশন যদি সে রিপাবলিকান পার্টি লুজ করে হাউসে বা সিনেটে, তখন হি ইজ গোনা হ্যাভ ডিফিকাল্ট টাইম ফর দ্য সেকেন্ড হাফ অফ হিজ প্রেসিডেন্সি। সো সে যা করার দরকার সেই প্রথম 2 বছরে সে করে শেষ করতে চায়। তা এটার জন্য ধরেন আপনার ইমিগ্রেশন বলেন বা চায়নার সঙ্গে যে ফাইট, ট্রেড ডিল, ট্যাক্সেশন যেটা যেভাবে করতে চায়, ট্যাক্স কাট করতে চায়, সো অল দিস থিং হি ওয়ান্টস টু ডু দ্য ফার্স্ট 2 years, এবং তার জন্য হি ইজ অ্যাপয়েন্টিং, ওয়েল ডেফিনেটলি দ্য পিপুল দে আর ভেরি কোয়ালিফাইড। আমেরিকাতে তো যারা গভর্নমেন্টের জন্য কাজ করে, দে আর অ্যাবসলিউটলি ভেরি ক্যাপেবল, দে আর ভেরি নলেজেবল, হাইলি এডুকেটেড, বাট ডিপেন্ড করে যে হ্যাঁ এক একজনের পার্সোনালিটি বা ফিলসফি কেমন। তো এই হিসেবে বলা যাবে যে যেসব লোকদেরকে তারা নিচ্ছে, যেমন মাইক হাকাবিকে ইসরায়েলের অ্যাম্বাসেডর হিসেবে করছেন, হি ইজ ভেরি এক্সট্রিম কনজারভেটিভই না শুধু, সে এমনও কথা বলছে যে হোয়াট, প্যালেস্টাইন বলে যে একটা জায়গা আছে, এটা তো আই ডোন্ট বিলিভ ইন দিস থিং কাইন্ড অফ থিং। সো সেই ধরনের লোককেই অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। ইমিগ্রেশনের ব্যাপারে আমরা জানি সাউথ ডাকাটার গভর্নরকে সে দিচ্ছে, বা যাকে সে অনেককে দিচ্ছে, ধরেন আমি জানি না মার্কো রুবিও ইভেন দো হি সিমস ভেরি সফট, কিন্তু প্রিভিয়াসলি আপনি যদি দেখেন হি ইজ ভেরি এক্সট্রিম হার্ড রাইট, যেটা বলা হয় হকিশ বলা হয়, যেটা এগেনস্ট দ্য চায়না। তার কারণ আমরা জানি চায়না বিকেম সুপার পাওয়ার, দি ইকোনমিক্যালি বিকেম ভেরি ভেরি পাওয়ারফুল, কিন্তু আমেরিকা মাস্ট মেইনটেইন দ্য সুপার পাওয়ার ইন টার্মস অফ টেকনোলজি অ্যান্ড এভরিথিং। সো সেখানে কিন্তু চায়নাকে তো এভাবে ফ্রি রাইড দেওয়া ঠিক না, মানে বলা হয় ফ্রি লোডার বা ফ্রি রাইড যেটাই বলেন। তো সেখানে চায়নাকে অবশ্যই ওয়ার্ল্ড যে রুলস আছে, রেগুলেশন, সেগুলোকে ফলো করতে হবে তাদের। যেমন উগুর যে জিনজিয়ান যে প্রভিন্সে, যেখানে স্লেভ লেবারদেরকে ইউজ করতেছে বা মানে জেলবাসীদেরকে ইউজ করতেছে, দ্যাটস নট অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলেন বা হিউম্যান রাইটস এর আন্ডারে বলেন, you cannot use those people free labor and sell those product to the international market. That's against the law. তো এভাবে অনেক জিনিসই আছে, they have to be very very tough, এবং সেভাবে কিন্তু সে লোকদেরকে সে সিলেক্ট করতেছে। জি, আপনি বলছিলেন যে বর্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে টম হফম্যানকে, তার
কিছু মন্তব্য দেখছিলাম যে তাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হচ্ছিল যে অনেক অবৈধ অভিবাসী আছে যাদের হয়তো এখানে ফ্যামিলি হয়ে গেছে, যাদের আত্মীয় স্বজন হয়েছে, ছেলে মেয়ে আছে যারা হয়তো লিগ্যাল, কিন্তু তিনি হয়তো ইলিগ্যাল, তাদের ক্ষেত্রে কি হবে, অর্থাৎ তিনি কিভাবে তাদেরকে ডিপোর্ট করবেন। তখন তিনি বলছিলেন যে একেবারে এক কথা যে সবাই সহ চলে যাক, একেবারে সবাই চলে যাক, তাহলে তো হয়। তো তাকে দেয়া হয়েছে বর্ডারের বিষয়ে এবং তাকে বলা হচ্ছে যে মাস ডিপোর্টেশনের যে প্ল্যানটা ট্রাম্পের, যেটা নিয়ে অনেক ইমিগ্রেন্টরা আতঙ্কিত, অনেকে ভাবছেন কোন নীতিতে আসলে ট্রাম্প এটি করবেন। এবং ট্রাম্পের মধ্যে ঘোষণা দিয়েছেন বাজেটের কোনো বিষয় নেই, অর্থাৎ বাজেটের কোনো ঘাটতি হবে না, তিনি এটি প্রথম দিনেই করবেন। এবং তার যারা সহকর্মী আছেন তারাও এখন পর্যন্ত এমন ইঙ্গিতটাই দিচ্ছেন। এটা যখন করতে যাবেন এবং সেখানে যখন টমের মতো এরকম লোককে এর মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা অনেক বেশি কঠোর, অনেক বেশি কঠিন। আপনার কাছে কি মনে হয় শেখ আল মামুন, কি হবে এটা আসলে? লোক প্রিভিয়াসলি ধরেন 1 বছরও হয়নি, কয়েক মাস আগে যখন ইমিগ্রেশন বিলটা পাস করতে যাচ্ছিল ডেমোক্রেট এবং রিপাবলিকান দুই পার্টি মিলে, তখন কিন্তু যে ফান্ডিংটার কথা রিকোয়েস্ট করা হচ্ছিল কংগ্রেস হয়তো সেটা দিত, তাই না? ইট ওয়াজ ভেরি রিজনেবল, তখন সে স্টপ করছে। এখন কি আপনি মনে করেন যে ডেমোক্রেটিক পার্টি ইজ গোনা গিভ এ ফ্রি রাইড ইভেন দো আই নো দে লস্ট দ্য হাউস, হয়তো ভেরি স্লিম মেজরিটি থাকবে রিপাবলিকানদের পার্টি বা তারা সিনেটও লুজ করতেছে, কিন্তু নো ম্যাটার হোয়াট is going to has to go through this. The ultimate money has to come from the Congress. এবং কংগ্রেস যদি এটাকে appropriate না করে, then he cannot really execute all his agenda. Everything boiled down to the Congress. এবং সে যেভাবে ট্যাক্স কাট দিবে, the economy is going to have, আমাদের মানে ডেপ্ট আরো ইনক্রিজ হবে। আমরা অলরেডি দেখতেছি যে ফেডারেলের অবস্থা কি, they're not collecting enough taxes. So how he is going to do all this thing? He's making all this big statement. He has to approve through the Congress. Congress key, we are spending almost 15-16% of our budget for the pay for the interest only, for the federal government interest. যে পরিমাণ ডেপ্ট হচ্ছে, আরো যদি সে বাড়াইতে থাকে, এবার সে ট্যাক্স কাট করে, we don't know. It's not possible according to the some real people, because everything you want to do, it costs money and it has to come from somebody, and money is not a big deal. He's not going to sell his property in the Trump Towers and all those things. He doesn't have even $500 million. So how is going to pay all this bill? American people or Congress has to pay for it. কিন্তু শেখ আল মামুন, আপনার কাছে কি মনে হয় সামনের দিনগুলোতে প্রচুর লসুট হবে? কারণ এর মধ্যেই ডেমোক্রেটিক যে অ্যাটর্নি জেনারেলরা আছেন বিভিন্ন স্টেটের, তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে ট্রাম্প যদি এমন কিছু করতে চান যেটা অন্যায্য, তাহলে তারা আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবং আপনাকে একটু বলি, সেটা হলো মাইক ডেভিস, যিনি ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল হতে পারেন, চ্যাপ্টার 3 এর ফাউন্ডার এবং প্রেসিডেন্ট, তিনি এর মধ্যে কিন্তু একটি শোতে, দ্য বেনি শোতে এসে একদম বলছিলেন, বিশেষ করে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস সম্পর্কে খুবই নোংরা ভাষায় বলেছেন যে তিনি যদি আরেকটা স্টেপও নেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আইনি স্টেপ, তাকে অনেকটা এই ধরনের কথা যে লাথি মেরে কারাগারে পাঠানো হবে, অনেকটা এই ধরনের ল্যাঙ্গুয়েজে ব্যবহার করছেন, যেটা ডেমোক্রেটিক অ্যাটর্নি জেনারেলদেরকে শঙ্কিত করছে। তারা বলছে যে তারা আইনি লড়াই চালিয়ে যাবে। অর্থাৎ এই ধরনের পদক্ষেপগুলো যদি নিতে যান, সামনের দিনগুলোতে কি প্রচুর আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হতে পারে বলে আপনি মনে করছেন? Absolutely, because this country is built on the check and balance. So you cannot do anything without due process. যখন একটা due process হবে, it's not in a country like you one person make the whole decision. As soon as it goes to the court, and is going to whole process is going to slow down. Is আপনি then by then কিছুদিন আগে ধরেন স্টুডেন্টদেরকে ডেপ্ট স্টুডেন্ট ই করে দিতেছিল, মওকুফ করতে চাচ্ছিল, তাই না, ফরগিভ করতে চাচ্ছিল। What happened? Went to the court, went to the Supreme Court. They said no, you cannot do this. So there's so many things is going to come up, and the Supreme Court, the আমাদের সার্কিট কোর্ট, ফেডারেল যে কোর্ট গুলো আর কি, is going to be really busy and active, and no matter what Trump wants to do, he cannot do it. It's going to be stopped. জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, আপনার কাছে এই প্রসঙ্গটি নিয়ে জানতে চাই। সেটা হলো আইনিভাবে আমরা বলছি যে সেনেটে, হাউসে মেজরিটি আছে এবং অন্যদিকে সুপ্রিম কোর্টেও মেজরিটি আছে রিপাবলিকানদের। সেক্ষেত্রে আইনি যে লড়াইয়ের কথা বলছেন ডেমোক্রেট স্টেট অ্যাটর্নি জেনারেলরা, তারা হয়তো স্টেটে অনেক কিছু সম্ভব করবেন, কিন্তু ফেডারেলি ট্রাম্প যদি কিছু করতে চান, সেটাকে আইন দিয়ে কতটা আটকে রাখা সম্ভব বলে আপনি মনে করছেন? এটাকে হয়তো একটু স্লো ডাউন করতে পারবে, কিন্তু আমার যেন মনে হয় যে বর্তমানে যেভাবে মানে শাসনতান্ত্রিক যে অর্গানগুলো, যেগুলো যেমন ধরেন জুডিশিয়ারি, লেজিসলেটরস অ্যান্ড এক্সিকিউটিভ ব্রাঞ্চ, এই তিনটা যে মেইন ব্রাঞ্চ অফ দ্য গভর্নমেন্ট, এর সবকটাই কিন্তু এখন
রিপাবলিকানদের হাতে, মানে ডোনাল্ড ট্রাম্পের হাতে, এবং যারা আসছে নির্বাচিত হয়ে গেছে মানে লেজিসলেটরে, এবং যারা নমিনেটেড হয়ে পদ পেয়েছে মানে নট দ্য জাস্টিস ডিপার্টমেন্ট, জুডিশিয়ারিতে যারা পদ পেয়েছেন, এবং তার সঙ্গে অ্যাড হবে জাস্টিস ডিপার্টমেন্ট, যেখানে উনি ওনার পছন্দ মতো লোকদেরকে নিয়োগ দান করবেন। এবং আরো একটা ব্যাপার, যে জুডিশিয়ারির সুপ্রিম কোর্টের বাইরে তার নিচের যে লেভেলটা, বেশ কতগুলোতে উনি কিন্তু পরিবর্তন ঘটাবেন, যেখানে যেখানে পরিবর্তন ঘটানো যায় সেগুলো উনি করে ফেলবেন, উনি অলরেডি বলে দিয়েছেন। তার অর্থ যে ডেমোক্র্যাটরা চেষ্টা করবে, পথে পথে বাধা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু সেই বাধাটা কতটা সাকসেসফুল হবে আমার মনে কিন্তু সন্দেহ আছে। জি, এটা খুব একটা আপনি সন্দেহ করছেন। যাই হোক, বিষয়গুলো হলো সামনের দিনগুলোতে হয়তো অনেকটাই পরিষ্কার হয়ে আসবে আসলে কি করতে চাইছেন, সেটাই তো আসলে ধারণা পাওয়া যাচ্ছে। স্পষ্ট কিভাবে তিনি করবেন তখনই আসলে আইনি বিষয়গুলো চলে আসবে, যে কোন আইনে তিনি করবেন, কোন আইনে তাকে বাধা দেওয়া হবে, সেগুলো হয়তো আসবে। আমি একটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো আজকেই ট্রাম্প ইসরায়েলের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন এবং বলা হচ্ছে তিনি খুবই প্যালেস্তাইন বিদ্বেষী একজন মানুষ। এর আগে তিনি পেড ট্যুর করেছেন ইসরায়েলে এবং সেটি বিভিন্ন জায়গায় এসেছে, এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত নিয়োগ দিয়েছেন। অন্যদিকে আজকেই প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন হোয়াইট হাউসে, এবং সেখানে প্রেসিডেন্ট বাইডেন আবার বলেছেন যে ইসরায়েলের ব্যাপারে একেবারে ইস্পাতের মতো তার অবস্থান, সেটি তারা বলছেন। সামনের দিনগুলোতে ট্রাম্পের ভূমিকাটা কি হতে পারে মধ্যপ্রাচ্য বিষয়ে? হ্যাঁ, সেটা মানে মাইক হাকাবি কিন্তু দারুণ কট্টরপন্থী, এবং মানে প্যালেস্টাইনকে উনি রেকগনিশন, মানে হি ডাজন্ট ইভেন রেকগনাইজ দ্যাট। এটা একটা খুবই মানে মারাত্মক পরিস্থিতি। আবার ইউনাইটেড নেশনসে যাকে দিয়েছে এলিস স্টেফেনি, এ আবার আমার বড় ছেলের একই ব্যাচে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্রাজুয়েট করেছে, ভেরি ইন্টেলিজেন্ট, শি জুইশ, এবং বেশ রাইট উইং জুইশ। কাজী সব মিলে, এবং ইউনাইটেড নেশনসে যে অ্যাম্বাসিডার, তারও কিন্তু একটা বিরাট ভূমিকা থাকে, কারণ অনেক ডিসিশনস গুলো ইউনাইটেড নেশনসে আসে। যেমন ধরেন ইসরায়েল আক্রমণ করলো, সেটাকে আপনারা বন্ধ করতে চান, সেখানে তো ভিটোর ব্যাপার আছে, এবং সেটা তো এই এলিস স্টেফেনি সেই কিন্তু এটাকে মানে ব্যবস্থা করবে, যে ওয়েদার মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে অথবা নিজে কনভিন্স করে শি ইজ গোনা ডু ইট। কাজে এই সমস্ত পরিস্থিতিতে আমার মনে হয় অবস্থাটা খুবই জটিল। আমরা ভাবছি যে মানে আনটিল আনলেস দ্য মিড টার্ম কামস, মিড টার্মে আমাদের ধারণা যে ডেমোক্র্যাটরা উইন করে যাবে, স্পেসিফিক্যালি দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, কংগ্রেস তারা দখল করে ফেলবে, কিন্তু নট দ্য সেনেট, সেনেটে তারা পারবে বলে আমার মনে হচ্ছে না। তাহলেও কিন্তু কিছুটা বাধা দেবে 2 বছর পর। কিন্তু এই প্রথম 2 বছর যেরকম আমি দেখছি, আমরা যেটাকে বলি ট্রাইফেক্টা, যে তার হাতে সেনেট, তার হাতে কংগ্রেস এবং এক্সিকিউটিভ ব্রাঞ্চ, আর সঙ্গে তার আছে জুডিশিয়ারি, সেটাও কিন্তু তারই নমিনেটেড, এবং আরো নতুন নমিনেশন সে দেবে। কাজে সব মিলে আমার যেন মনে হয়, আর ওনার যেরকম ডিক্টেটোরিয়াল টেন্ডেন্সি রয়েছে, এবং যুক্তরাষ্ট্রের যে গার্ড রেল, আমরা গার্ড রেল গুলো যে করা হয়েছিল, সেখানে কেউ কিন্তু ভাবতে পারেনি যে এরকম একজন লোক কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। কাজে আমার মনে হয় এই গার্ড রেল গুলোকে কিছুটা নড়বড়ে করে ফেলাবার মতো আইনি ব্যাপার তার উনি ব্যবহার করতে পারবেন। ইজ ভেরি ইন্টেলিজেন্ট অলসো, দারুণ ক্লেভার টাইপ অফ পার্সন। উনি ওগুলো বের করবেন, আর ওনার লোক আছে, প্রচুর অ্যাটর্নি আছে, তারা বের করে তাকে দিয়ে দেবে যে এইটা করলে এটা হয়। কাজে আমার যেন মনে হয় যে তার যে কাজগুলো, সেগুলো আমার মনে হয় ডেমোক্রেটদের বাধাটা খুব একটা কাজে লাগবে না। এমনি যদি কোনো পপুলার আপরাইজিং হয়, আপরাইজিং ইন দি সেন্স লাইক রিজেন্টমেন্ট, হ্যাঁ, তাহলে হয়তো তাকে কিছুটা স্লো ডাউন করানো যেতে পারে। আদার দ্যান দ্যাট আমার মনে হয় তার যে এজেন্ডাস গুলো, এবং আপনি দেখুন কাদেরকে দিয়েছে, যেমন স্টিভেন মিলারকে দিয়েছে। মাই গুড লর্ড, মানে হি ডাজন্ট ইভেন কনসিডার, মানে সাদার বাইরে ওর চোখে কোনো কিছু দেখে না, হি ইজ ভেরি ওপেন অ্যাবাউট ইট। হ্যাঁ, এবং
ইমিগ্রেন্টদের শুধু একদম মানে বাজে পরিস্থিতি করে ফেলবে। কাজে আমার যেন মনে হয় যে সামনের 2 বছর আমাদের জন্য প্রচুর মানে পুরো যুক্তরাষ্ট্রের জন্য অনেক পরিবর্তন আসবে। তবে একটা জিনিস যেটা আমি এর সঙ্গে একমত, আমার সহ মানে সহকর্মী এখানে, তার সঙ্গে আমি একমত মাউনের সঙ্গে, যে আর্থিক দিক থেকে ঋণের পরিমাণ অনেক বেড়ে যাবে। অলরেডি তার ফার্স্ট টার্মে কিন্তু সে অনেক বেশি ঋণ করেছে। মানে আমি সেদিন দেখছিলাম যে নাম্বারটা প্রায় অলমোস্ট 3 to 4 টাইমস দেন বাইডেন যেটা ডিফিসিয়েন্সি হয়েছিল। এটা আরো বাড়বে। কিন্তু আমার যেন মনে হয় যে ট্যাক্স বেনিফিট দেওয়ার পর এবং অন্যান্য কয়েকটা যে রেগুলেশনসটাকে কমিয়ে দেওয়া, হ্যাঁ, রেগুলেশনসকে কমিয়ে দেওয়া এবং ট্যাক্স কমিয়ে দেওয়া, এর কিন্তু আমরা অতীতেও দেখেছি যে ইমিডিয়েট ইম্প্যাক্ট হলো অর্থনীতির একটু চাঙ্গা ভাব চলে আসা, মানে এক্সরবিটেন্ট ইউফোরিয়া আগে বলা হতো, সেরকম একটা পরিস্থিতি চলে আসতে পারে। তাতে হয়তো সাধারণ লোক খুবই খুশি হবে, কিন্তু পরবর্তী জেনারেশনসদের জন্য, যেটা বললো মামুন, যে টাকাটা, যে মানে লোনের যে লোন করার যে ন্যাশনাল ডেট, সেটার যে সার্ভিস চার্জ, সুদের টাকা যে দেওয়া, সেটা তো মানে অনেক বেড়ে যাবে। ভবিষ্যতের জেনারেশনের জন্য খুব একটা সুখবর না, কিন্তু সাময়িকভাবে আমার মনে হচ্ছে যেন একটা চাঙ্গা চাঙ্গা ভাব চলে আসবে। ওকে, আমি একটু শেখ আল মামুন আপনার কাছে জানতে চাই, সেটা হলো ট্রাম্প যাকে ইসরায়েলের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে, এটি ট্রাম্প দায়িত্ব অর্থাৎ নির্বাচিত হওয়ার পরে প্রথম কোন দেশের রাষ্ট্রদূত, এর আগে জাতিসংঘের রাষ্ট্রদূত দিয়েছেন, তিনি কিন্তু প্রথম রাষ্ট্রদূত দিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূতকে নিয়োগ, এবং তিনি মিডল ইস্টের তার বিশেষ দূত নিয়োগ দিয়েছেন যাকে, অর্থাৎ স্টিভ উইটকফ, যিনি তার পার্সোনাল বন্ধু, একেবারে গল্ফ খেলার একজন ব্যক্তিগত বন্ধু, তিনি কোনো রাজনীতিবিদ নন, রিয়েল এস্টেট ডেভেলপার, তাকে দিয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত। অর্থাৎ একদিকে ইসরায়েলেরটা নিয়োগ দিয়েছেন, একদিকে মধ্যপ্রাচ্য বিষয় তিনি আজকে নিয়োগ দিয়েছেন। অর্থাৎ ট্রাম্পের এজেন্ডায় মধ্যপ্রাচ্য, ইসরায়েল, প্যালেস্তাইন, ইরান, সেগুলো কি গুরুত্ব পাচ্ছে বলে আপনি মনে করেন কিনা? আর এর মধ্যে আপনাকে জানিয়ে রাখি যে আমরা কথা বলতে বলতেই যে খবরটি পাচ্ছি সেটি হলো যে ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামী, তাদের দুজনকে গভর্নমেন্ট ইফিসিয়েন্সি ডিপার্টমেন্টের লিড হিসাবে ট্রাম্প নিয়োগ দিয়েছেন আজকে। আমি মধ্যপ্রাচ্য বিষয়টা আপনার কাছে জানতে যাচ্ছি। Well, absolutely, yeah. Right now, and after Russia and Ukraine, the Middle East is one of the hottest place. এবং আমরা জানি যে last 1 year, so many innocent people are dying. এবং ট্রাম্প তার ইলেকশনের সময় সে বলছে যে what you need to close this case as soon as possible. So অবশ্যই এ ব্যাপারে he is very involved হবে বলে আশা করা যাচ্ছে, যেহেতু সে ক্যাম্পেইনের সময় বলছেন। এবং মাইক হাকাবি এবং আর একজন যেটাকে তার ফ্রেন্ডকে দিছে, আলটিমেটলি আমরা জানি যে সব সেক্রেটারিয়েট পজিশন হোক বা ডেপুটি লেভেলের পজিশন, এর পিছনে তো অনেক অ্যাডভাইজার থাকবে, অনেক অ্যানালিস্ট থাকবে, অনেক এক্সপার্টিস থাকবে। আলটিমেটলি তারাই তো তাকে অ্যাডভাইস করবে যে হোয়াট ইউ ডু দিস, ইউ সেড দিস, ইউ হ্যাভ টু হ্যান্ডেল দিস সিচুয়েশন লাইক দিস ওয়ে। বাট দে আর ভেরি হার্ড রাইট উইং পিপল। তারা তো মানে আমেরিকা এবং ইসরায়েলের ইন্টারেস্টের জন্য they will not think twice. But what's the benefit? আমরা যেটা দেখতেছি যে সৌদির সঙ্গে যে ইসরায়েলের যে সম্পর্কের উন্নত, এটা যদি হতে পারতো তখন হোল মিডল ইস্ট উড বি বেনিফিটেড। তো সেই পিসের দিকে না গিয়ে তারা যদি হকিশ সাইডে যায়, তখন আলটিমেটলি পিপল উইল বি সাফারিং, এবং আমেরিকান ইন্ডাস্ট্রি কুড হ্যাভ বিন বেনিফিটেড থ্রু দ্য পিসফুল কোএক্সিস্টেন্স অফ দ্য মিডল ইস্টার্ন কান্ট্রি, তাই না? ধরেন আপনি ইরানের সঙ্গে যদি পিসফুল নিউক্লিয়ার একটা, যেটা বাইদের সময় হয়েছিল বা সেরকম কিছু হইলে, আমেরিকা কুড সেল সো মেনি গুডস, বোয়িং থেকে শুরু করে অনেক কিছু। সাউদিও নিডস টু ইমপ্রুভ সো মাচ। সাউদিতে এত বেশি ইয়াং পিপল এখন, they want to build city after city, they want to build the industry, so we could be a good partner for them. Instead of that direction, I think America is going in the wrong direction, to selling the arms and creating more chaos and war. Even though we know that Trump doesn't want the war, but it seems like he wants to continue the war. He wants to destroy the Iran through the Israel. That's the direction he's going. তবে আমি একটা জিনিস একটু আগের সঙ্গে বলতে চাই যে আপনি বলতেছিলেন যে যদিও ধরেন আমাদের এক্সিকিউটিভ লেজিসলেটিভ সব ব্রাঞ্চগুলোই ট্রাম্পের আন্ডারে চলে যাচ্ছে, কিন্তু ধরেন এখন 20 মিলিয়ন ইলিগাল আমেরিকাতে আছে, তার থেকে যদি 10 মিলিয়নকে আপনাকে ডিপোর্ট করতে হয়, তাই না? সো ইউ নিড টু হ্যাভ দ্য হিয়ারিং। তার জন্য কিন্তু এনাফ জাজ আমেরিকাতে নেই এই মুহূর্তে। There is not enough place to hold those people. আপনি এখানে 10,000 লোককে আপনি অ্যারেস্ট করলেন, you have to keep those some places. যখনই আপনি অ্যারেস্ট করবেন তখনই কিন্তু তাদেরকে জেলে রাখতে হবে। কোনো জেলে
কোনো বড় সিটিতেও কিন্তু জায়গা নেই, ছোট সিটিতেও কিন্তু জানা নেই। আমরা জানি যে আমেরিকার জেলগুলোকে প্রাইভেট কন্ট্রাক্টের কাছে লিজ দেওয়া হয়। সো ইটস গোনা বি হিউজ ক্যাটিক সিচুয়েশন। শুধু অ্যারেস্ট করলেই হবে না আইএসকে দিয়ে, সেগুলো কিন্তু প্রসেস করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট ডিপোর্ট ইট। সো এটাও কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি বলেছেন যে আসলে তিনি চাইবেন, কিংবা তিনি 15 মিলিয়নের কথা বলেছেন যে 15 মিলিয়ন মানুষকে প্রথম দিনে তিনি হয়তো এসে রিপোর্ট করার অর্ডার দেবেন, অমুক করবেন তমুক করবেন, কিংবা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে অনেক কিছু করে ফেলার চেষ্টা করবেন। কিন্তু মূল বিষয় হলো সক্ষমতার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। যতই বলা হোক, সেনেটর জিম ব্যাংকস বলছিলেন যে অর্থের কোনো অভাব হবে না, হাউস এবং সেনেটর সব জায়গা থেকেই অর্থ দেওয়া হবে, যেহেতু তার নিয়ন্ত্রণে এখন সবকিছু আছে। এবং একটা পাবলিক পারসেপশন হলো যে ট্রাম্পের এই নীতির সাথে আপনি, আমি, প্রফেসর মুস্তফা সরোয়ার যাই বলি না কেন, পাবলিক তারা তো ট্রাম্পকে ভোট দিয়েছে এই কাজটি করার জন্য। যে প্রশ্নটি আজকে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলছেন যে মানুষ তো ভোট দিয়েছে, সেক্ষেত্রে আমার কি করা আছে যদি মাস ডিপোর্টেশন করা হয়। আমি এই প্রশ্নটি আসলে দর্শকদের জন্যই করা। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা ট্রাম্পের মামলাগুলো নিয়ে এবং পরবর্তীতে তিনি প্রথম দিনে আর কি কি করতে পারেন সেসব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের এমিরেটাস প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার এবং শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। আপনাদের দুজনকে আবারও স্বাগত। আগামীকালকে ট্রাম্পের সাথে জো বাইডেনের একটি বৈঠক রয়েছে, যে বৈঠকে মেলানিয়া ট্রাম্প তিনি চায়ের আমন্ত্রণে যাচ্ছেন না, অর্থাৎ জিল বাইডেনের সাথে তার সাক্ষাৎ হচ্ছে না। পরবর্তীতে কোথাও হবে কিনা আমরা এখনই বলতে পারছি না, কিন্তু যে বিষয়টি আলোচনা করতে চাই প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, সেটা হলো ট্রাম্পের বিরুদ্ধে বেশ কিছু মামলা চলমান আছে। তিনি প্রেসিডেন্সিয়াল ইমিউনিটি পেয়েছেন, সেই কারণে অনেকগুলো মামলা হয়তো একটা দফা রফা হবে। নিউ ইয়র্কে হাসমানি মামলায় এর মধ্যেই 34টি অভিযোগে তার বিরুদ্ধে সব জুরিরা একমত হয়েছেন যে তিনি দোষী, কিন্তু রায়টি আসেনি। এই মামলাটি এর মধ্যে পিছিয়ে দেয়া হচ্ছে, অর্থাৎ মামলাটি এখনই রায় দেবেন কিনা বিচারক সেটি সিদ্ধান্ত নিতে পারছেন না। 19 নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মামলাটির আসলে ভবিষ্যৎ আপনি কি দেখতে পাচ্ছেন? এখানে একটা দারুণ জটিল পরিস্থিতি হয়েছে। আপনার প্রশ্নটা খুবই ভালো। যে যুক্তরাষ্ট্র কিন্তু কোনোদিন এই ধরনের পরিস্থিতি দেখেনি আগে। সো ইটস এ কমপ্লিটলি নিউ সিচুয়েশন। তার ইমিউনিটি রয়েছে, কাজে উনি যখন প্রেসিডেন্ট থাকবেন তখন তো কিছুই করা যাবে না, ইউ ক্যানট ডু এনিথিং। এখন কথা হলো যে এই যে কেসটার জুরিসডিকশন কিন্তু স্টেট জুরিসডিকশন, মানে নিউ ইয়র্ক স্টেটের জুরিসডিকশন। আর অন দ্য আদার হ্যান্ড হি উইল বি হেডিং দ্য ফেডারেল গভর্নমেন্ট। এটার দুটো ভিন্ন, কিন্তু আলটিমেটলি যে কি ডিসিশন হবে সেটা আবার ডিপেন্ড করবে সুপ্রিম কোর্টের উপরে। সেটা আবার ডোনাল্ড ট্রাম্পেরই সমস্ত নিজস্ব লোকজন। কাজে আমার যেন মনে হয় যে এই কেসগুলো মানে আলটিমেটলি হয়তো মিলিয়ে যাবে, মানে কোনো কাজে লাগবে না। এবং আমার যেন মনে হয় যে যেটা এত এরা প্রচেষ্টা করে যে বিচারটাকে জুরিদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে যেটাকে কনভিকশন চলে আসছিল, কিন্তু তার মেইন যেটা কিরকম শাস্তিটা হবে সেটা ঠিক হয়নি। এটা যেন আমার মনে হয় যেন খুব একটা কাজে লাগবে না। এটা আলটিমেটলি ইট উইল গো ওয়ে, কারণ ইটস ভেরি কমপ্লেক্স। কারণ দেখুন, স্তরে স্টেট ইজ ডিফারেন্ট। এবং আরো একটা ব্যাপার আছে, স্টেটের জুরিসডিকশনে কারো যদি ফেলনি হয়, শাস্তি হয়, সেটা কিন্তু প্রেসিডেন্ট ক্ষমা করতে পারে না। প্রেসিডেন্ট ক্ষমা করতে পারে ফেডারেল জুরিসডিকশনস এর কেসগুলো, এটাও একটা কিন্তু ব্যাপার আছে। কিন্তু এরকম তো পরিস্থিতি মানে কখনো যুক্তরাষ্ট্রে হয়নি এখন যেটা। কাজে আলটিমেটলি লিটিগেশন হতে হতে ইট মাইট গেট ইনটু দি সুপ্রিম কোর্ট অ্যান্ড দেন সুপ্রিম কোর্ট উইল ডিসাইড। কাজেই আমার মনে হয় সব মিলে, যেহেতু যে পরিস্থিতি, দ্য গ্রাউন্ডের যে পরিস্থিতি, তাতে মনে হচ্ছে এই কেসগুলোতে এখন আর কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। জি, আমরা শেখ আল মামুন এই বিষয়ে আপনার মতামত জানবো, এবং একই সঙ্গে একটু মনে করে দিতে চাই যে 6 জানুয়ারি সেদিন দাঙ্গায় যারা অভিযুক্ত হয়েছেন প্রায় 200 জনের বিরুদ্ধে শাস্তি হয়েছে। ট্রাম্প মার্চ মাসে তার ট্রুথ সোশ্যালে লিখেছিলেন যে তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনে যে কাজগুলো করবেন তার মধ্যে অন্যতম রেখেছিলেন যারা সেদিনের দাঙ্গার জন্য
অন্যায্যভাবে কিংবা অন্যায়ভাবে শাস্তি পেয়েছে তার মতে তাদেরকে তিনি ফ্রি করে দেবেন, মুক্ত করে দেবেন। এই 6 জানুয়ারির মামলাটির আসলে কি হতে পারে বলে আপনার ধারণা? Well, first of all, the Hashmanit যে সে অলরেডি কনভিক্টেড হয়েছে, জাজ আজকে অর্ডার দেওয়ার কথা ছিল, এটা পুশ করছে 19। সো হোয়াট জাজ কুড ডু দ্যাট হি কুড কমপ্লিটলি রিট্রায়াল করতে পারেন। রিট্রায়াল করতে হলে একটা সিটিং প্রেসিডেন্টকে তো আবার আপনি কোর্টে আনতে পারবেন না। একটা সিটিং প্রেসিডেন্টকে তখন এটা আরো 4 বছর কেসটাকে পিছাই দিবে। দ্যাট ওয়াজ ওয়ান রিজনেবল থিং হি কুড ডু ইট। আদারওয়াইজ একটা সিটিং প্রেসিডেন্টকে ইউ ক্যানট পুট ইন দ্য জেল, দ্য সিট ইজ ডান। So he's going to push it after 4 years, and by the time he's going to be 82, and God knows who comes next time. And it is a state case. I don't know what could happen. The second thing, আপনি যেটা বলতেছেন, যে 6 জনের যে 200 প্লাস লোক যারা কনভিক্টেড হয়েছে 3 মান্থ থেকে শুরু করে at least 5 to 10 years. So তাদেরকে সে যদি if he wants to keep the word commit, he could do it, and he said that many times. It's not a big deal. You know what, those people are part of his agenda, এবং তারা যেহেতু কনভিক্টেড হয়েছে তার এক কলমের খোসায় তারা যদি বেরোয় আসতে পারে, এবং they are not convicted felon like him, that those people continuously didn't commit crime. It's, even though it's a crime against the state and the federal government, but if he wants is a party's member, তারা তাকে ক্ষমা করে দেওয়া, লোকদেরকে ক্ষমা করে দেওয়া is possible. It's not unreasonable আমার কাছে মনে হচ্ছে। ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে এই প্রসঙ্গটি জানতে চাইবো, সেটা হলো যে ট্রাম্প তো আসলে এই 6 জানুয়ারির দিনটাকে ভালোবাসার দিন বলেছিলেন। তিনি বলেছিলেন দিনটা আসলে ভালোবাসার দিন, এবং তিনি ফলাফলটা মানেননি এর আগে। তাই তার কাছে যারা তার জন্য এইভাবে কাজ করেছে, তার আহ্বানে সাড়া দিয়েছে, তারা নিঃসন্দেহে পছন্দের পাত্র, নিঃসন্দেহে তারা তার আপনজন হিসেবে বিবেচনা হয়। সেই ট্রাম্প যখন এই ধরনের একটি কাজ যদি তিনি করেন, এসে যদি তিনি কলমের খোঁচায় আইন আদালত সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে মুক্ত করে দেন, সেটা আইনের শাসনের জন্য কতটা শুভকর? না, এটা আমি মামুনের সঙ্গে আমি একটু দ্বিমত করব, যে এর অনেক কনভিকশনস গুলোই কিন্তু ফেলোনি কনভিকশনস হয়েছে। যেমন যে প্রাউড বয়ের যে হেড, সে তো দীর্ঘকাল জেলে তার ভার্ডিক্ট হয়েছে, এগুলো সব ফেলোনি কেস। নাও এটা কোনো আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি কিনা? নো, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আইন অনুযায়ী তার অধিকার রয়েছে মাফ করার, মাফ করে দেওয়ার, ক্ষমা করার। এটা কিন্তু আইনের মাধ্যমে এটা তার ক্ষমতা দেওয়া হয়েছে, কাজে সে সেটা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করলে সে আইনের বাইরে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো যে ইজ ইট এথিক্যালি রাইট? কারণ যে লোকগুলো এমন একটা ঘটনা ঘটালো যেখানে এমনকি গ্রাউন্ডের ভেতরে তারা ফাঁসির করে মাইক পেন্সকে ফাঁসিতে ঝুলাবে, এ ধরনের কাণ্ড করলো এবং আক্রমণ করলো, এবং 6 জন মানুষের প্রাণ হারিয়েছেন, একজন পুলিশ সহ 6 জন মানুষ সেই ঘটনায় প্রাণ হারিয়েছেন। রাইট, এবং বেশ কিছু পুলিশ অফিসার কিন্তু ইনজিওর্ড হয়েছে। এবং এদেরকে যদি ঠিক যে সেনেটর কংগ্রেসম্যানদেরকে যদি সরিয়ে না নিতে পারত, তাহলে কিন্তু কাণ্ড আরো ঘটতে পারতো। এটাই মনে হচ্ছে যে এদের ইচ্ছা ছিল, বিভিন্ন সূত্র থেকে যে আমরা খবর পেয়েছি। কাজে আমি মনে করি যে এটা আইনত সে করবে, কিন্তু আমি মনে করি এটা একটা খারাপ এক্সাম্পল দিয়ে যাবে যুক্তরাষ্ট্রকে, কারণ ভবিষ্যতে এটা অন্যদেরকে এনকারেজ করবে এই ধরনের কাণ্ড ঘটাবার জন্য। যেমন ধরুন, I would like to have a ডেভিলস অ্যাডভোকেট হতে চাই কয়েক মিনিটের জন্য, 1 মিনিটের জন্য। যেমন ধরুন, এখন যদি হ্যারিস অ্যান্ড বাইডেন চিন্তা করে যে না, আমরা তো ক্ষমতা ট্রান্সফার করবো না, হ্যাঁ আমরা করবো না, আমরা কোনো একটা কিছু ঘটিয়ে আমরা এখানে এমার্জেন্সি ঘোষণা করব, করে উইল রাউন্ড হিম আপ, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প এবং তার সাঙ্গপাঙ্গকে রাউন্ড আপ করে তাদেরকে আমি শাস্তির সে আনবো। সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের যে আইন কানুন যে আছে তার মধ্যে কিন্তু ফাঁক ফোকর আছে অনেক, সেই ফাঁক ফোকরকে অ্যাপ্লাই করে তারা কিন্তু করতে পারে। দ্যাট কুড লিড টু এ সিভিল ওয়ার, তাও হতে পারে, কিন্তু তারা করতে পারে। কিন্তু সেটা তো তারা তো কখনো এ ধরনের নিচু চিন্তা তাদের মাথার মধ্যে খেলে না। কিন্তু তাদের প্রতিপক্ষ, তাদের মাথার মধ্যে কিন্তু অনেক ক্লেভার বুদ্ধিশুদ্ধি
আইনকে কোথায় কি মানে আইনটা কি অ্যাপ্লাই করছে, কিন্তু যেটার এথিক্যাল কোনো বেসিস নাই, কোনো মরাল বেসিস নাই। যেটা ফাউন্ডিং ফাদার্সরা ভাবছিল যে যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যারা আসবে তাদের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকবে, হ্যাঁ, তারা সেইটা ভেবেই যে গার্ডরেল গুলো করছিল। আমার মনে হয় সেই গার্ডরেল গুলো নড়বড়ে, নট ভেরি অর্থাৎ খুবই চমৎকার বলেছেন আপনি যে বিষয়টি আইনের নয়, নৈতিকতার জায়গা থেকে আসলে আমেরিকার একজন প্রেসিডেন্ট তিনি কি করেন সেটি নিঃসন্দেহে ইতিহাসের সামনের দিনগুলোতে তো লেখা থাকবেই, কারণ এর মধ্যে 6 জানুয়ারিকে অনেকেই কলঙ্কময় দিন বলেন আমেরিকার ইতিহাসে। তারপর সেটির সাথে যারা জড়িত তারাও যদি দায় মুক্তি পেয়ে যান, সেগুলো আসলে হয়তো ভবিষ্যতে ইতিহাসে বিবেচনা করবে। আমি একেবারে সবশেষ যে প্রসঙ্গটিতে যেতে চাই, শেখ আল মামুন আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে ট্রাম্প শাটডাউন করতে চান ডিপার্টমেন্ট অফ এডুকেশন। এটি যদি করা হয় কিংবা এটি আসলে কি মিন করছে, তিনি কি শাটডাউন করতে চান, কি করতে পারেন, এটার প্রভাব কি হবে? আমি এই প্রশ্নের উত্তরের পর প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনিও শিক্ষাবিদ, আপনার কাছ থেকেও নেব। আমি শেখ আল মামুন আপনার কাছে জানতে যাচ্ছি। Well, first of all, আমেরিকার এডুকেশন সিস্টেমটা কিন্তু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। আপনি এডুকেশন সিস্টেমে যদি আপনি হায়ার এবং হাই স্কুল লেভেল বা লোয়ার লেভেলে যেটা বলেন যে K-12 এ কিন্তু ফেডারেল গভর্নমেন্টের দে হ্যাভ নাথিং টু ডু। Only 2% of the contribution come from the federal government. ফেডারেল গভর্নমেন্ট যেটা করে বিভিন্ন হাই স্কুল টু স্কুল বিল করার জন্য, যে স্ট্রাকচার করার জন্য সেখানে তারা সাপোর্ট দিয়ে থাকে। What could happen to the federal level, যেমন কলেজ লেভেল? সো কলেজ লেভেলে যেটা হয়, যেমন আমরা মেডিকেয়ার ফেডারেল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, সিমিলার একটা প্রজেক্ট যেটা হয় যে পেল এবং ট্যাপ, এই দুইটা একটা ফেডারেল গভর্নমেন্ট থেকে আসে, একটা স্টেট গভর্নমেন্ট থেকে। যেমন আমাদের সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, এদের কস্ট 50% হচ্ছে আপনার ডাইরেক্টলি স্টেট থেকে আসে, সিটি থেকে আসে, বাকি 50%টা পেল গ্রান্ট যেটা আর কি, তাই না, সেটা আসে আপনার ফেডারেল গভর্নমেন্ট থেকে। এর পাশাপাশিও এখানে প্যারেন্টসদের কন্ট্রিবিউশন থাকে, স্টুডেন্টরা বড় করে। মেইন প্রবলেম যেটা হচ্ছে যে স্টুডেন্টরা যেমন প্রফেশনাল যেসব ডিগ্রিগুলো নেওয়া হয়, মেডিসিন বলেন, ফার্মাসি, ল স্কুল, এইগুলো কিন্তু ইজ ভেরি এক্সপেন্সিভ, এবং এইটা পুরাটাই ফাইন্যান্স করা হয় থ্রু দ্য স্টুডেন্ট লোন, নট পুরাটা, মেজরিটি পার্সেন্টেজ আই শুড সে। তো এইটা কিন্তু যে 4 বছর যে সময় লাগে আফটার দ্য ব্যাচেলার ডিগ্রি, পোস্ট ব্যাচেলার যেটা 4 ইয়ার লাগে, এইটার কিন্তু যে ইন্টারেস্টটা ইনকার করে, বলা হয় যে 4 বছর আমরা শুনি যে স্টুডেন্টদের কোনো পয়সা দিতে হয় না। আসলে কিন্তু আপনি যেখান থেকে পয়সা বরণ করেন কেন, আপনাকে প্রত্যেক মাসে কিন্তু পে করতে হয়। হু ইজ পেইং দিস 4 ইয়ার্স? ফেডারেল গভর্নমেন্ট ইজ পেইং ফর ইট। সো এইখানে কিন্তু ফেডারেল গভর্নমেন্টকে কিছু পয়সা স্পেন্ড করতে হয়। সেইটাই তারা এখন আন্ডার দ্য এফিসিয়েন্সি, আন্ডার দ্য কস্ট কাটিং প্রজেক্ট, দে ট্রাইং টু রিডিউস দিস কস্ট। তারপর আর যেটা হয়, আন্ডার দ্য ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন হেলথ, তারা অনেক পয়সা রিসার্চের পারপাসে তারা কন্ট্রিবিউট করে। তো এইখানে this is really such a, I mean, I shouldn't say, যে আমেরিকা is one of the top country for the research, এবং এটার কন্ট্রিবিউশন ইজ অনেক টাইম। সেখানে তারা যদি কাট করে, ধরেন যারা একটা বাচ্চা ডক্টরেট করতে যাচ্ছে মাস্টার্সের পরে, সেখানে কিন্তু ফেডারেল গভর্নমেন্ট অনেক পয়সা দেয়। এইটা যদি বন্ধ করে, তখন আমেরিকার ফিউচার উইল বি রিয়েলি ডার্ক। সো হি শুড বি ডুইং সামথিং রিয়েলি রং। হ্যাঁ, সেখানে যদি সে কস্ট কাট করতে যায়, ইউ নো হোয়াট, তুমি যখন কলেজ থেকে লোন নিবা, যেমন ক্রেডিট কার্ডের থেকে লোন নাও, প্রত্যেক মাস থেকে তোমাকে পে করতে হয়। দে কুড মডিফাই দ্যাট, ক্যান কমপ্লিটলি শাট ডাউন করে দিবে। লজিক্যালি ইট ডাজন্ট মেক সেন্স। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হলো, শেখ আল মামুন তো দেশের কথা বলেছেন, কিন্তু আমরা জানি যে বাংলাদেশ থেকে অনেকে উচ্চশিক্ষার জন্য আমেরিকা আসেন, বিভিন্ন স্কলারশিপ নিয়ে, বৃত্তি নিয়ে আসেন, আপনিও এসেছেন। এরকম ভাবে যখন হয়, তখন এ ধরনের বিষয়গুলো বাংলাদেশের থেকে যারা উচ্চশিক্ষা নিতে আমেরিকায় আগ্রহী তাদের জন্য কতটা প্রভাব পড়তে পারে? হ্যাঁ, এটা যে আমি একটু সামারি একটা করি। যেমন ধরুন যে K-12 পর্যন্ত 10% of the cost is paid by the federal government. It's a good number. It's approximately প্রায় 28 billion এরা প্রতি বছর দেয়। এবং এটা স্টেট মানে যদিও এডুকেশন ডিপার্টমেন্ট সে বন্ধ করতে চাচ্ছে, কিন্তু এই টাকাটা বন্ধ করা হবে না, কারণ এটার প্রতি দুটো দলের সমর্থন রয়েছে এই K-12 পর্যন্ত। কাজে এটাকে ডিসবার্স করা হবে ডিরেক্টলি টু দি স্টেট অ্যান্ড টু দি স্কুল। কাজে ওটা গেল K-12। আর এছাড়া সবচেয়ে যেটা ইসের স্টুডেন্ট লোন 30 বিলিয়ন ইয়ারলি যায়। এই স্টুডেন্ট লোনটা মানে সেটারও মানে
এটা পুরো বন্ধ হবে না, কিন্তু এটা ফেডারেল গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেট করবে না। হ্যাঁ, এটা হয়তো স্টেটকে দিয়ে দেবে কিংবা অন্য কোনো অথরিটিকে দেবে। আরেকটা ব্যাপার, পেল গ্রান্ট কিন্তু বিশাল, $1.6 ট্রিলিয়ন এর পোর্টফোলিও। এটাও চট করে বাদ দেওয়া যাবে না। আসল যে লক্ষ্যবস্তু সেটা হলো DEA, এটা চলে যাবে। ডাইভার্সিটি, ইকুয়ালিটি অ্যান্ড আরেকটা যে এ, হ্যাঁ, এইগুলো চলে যাবে। তার অর্থ যে অ্যাফার্মেটিভ অ্যাকশন টাইপের জিনিস, হ্যাঁ, যেখানে যেমন ধরুন ট্রান্সজেন্ডার রাইট ইত্যাদি ইত্যাদি। আমি ভাইস চ্যান্সেলর ছিলাম, তখন আমাদের প্রত্যেক বছর আমাদের স্ট্রাগল করতে হতো যে ফেডারেল গভর্নমেন্টের যে বিভিন্ন রেগুলেশনসটা, কারণ আমরা যদি কোনো কিছু ভুল করতাম আর ফেডারেল গভর্নমেন্টের যদি ওটা বন্ধ হয়ে ওরা খেপে যায়, তাহলে কিন্তু ওরা প্রত্যেকটার সঙ্গে স্ট্রিং টাই করা আছে। ওরা যদি ফেডারেল লোন বন্ধ করে দেয় তাহলে তো ইউনিভার্সিটি কলেজ বন্ধ, কারণ ছাত্ররা পড়তে পারবে না। কাজী এই যে ফেডারেল গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্টের দারুণ পাওয়ার ছিল, সেই পাওয়ারটা রিপাবলিকান পার্টি ভাবছে যে এই পাওয়ারের মাধ্যমে তারা আইডিওলজিক্যাল কতগুলো জিনিস ঢোকাবার চেষ্টা করছে এটাকে বাধা দেওয়ার জন্য। যেমন ওরা DEA কে শুনতেই চাচ্ছে না, হ্যাঁ, যে মানে ডাইভার্সিটি, ইকুয়ালিটি এগুলো ওরা চাচ্ছেই না। মানে রিপাবলিকানরা ওরা ভাবে যে এগুলো শুধু মাইনরিটিদেরকে সুযোগ দেওয়ার জন্য, হ্যাঁ। এবং আমার মনে হয় যে এই কম্পোনেন্ট গুলো কমপ্লিটলি কাট করা হবে, এবং সেটা কি দেশের জন্য মঙ্গল? আমি তা মনে করি না। তাতে কিন্তু বাঙালি যে ছাত্ররা যারা এদেশে এসে পড়ার চেষ্টা করছে তাদেরও কিছুটা ইম্প্যাক্ট হতে পারে। আর রিসার্চ লেভেলে সেটা কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টের চেয়েও কিন্তু আলাদা। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, ডিফেন্স ডিপার্টমেন্ট এবং অন্যান্য যেটা, হ্যাঁ, তারপরে এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলো, অর্থাৎ এটি আসলেই শিক্ষার বিকাশকে ব্যাহত করবে। আমাদের আসলে সময় শেষ হয়ে গেছে, আমরা হয়তো কিছুটা বিঘ্নিত হবে। জি, পরবর্তীতে আরেকটা দিন এই বিষয়ে আপনাদের কাছ থেকে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার এবং শেখ আল মামুন, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক এতক্ষণ যারা সঙ্গে ছিলেন, ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।